গাজা ইসরায়েলের হামলায় আরো ৭০ ফিলিস্তিনি নিহত। জরুরি খাদ্য সহায়তা চালু করতে ডব্লিউএফপির সতর্কতা। ১ মাস ধরে বন্ধ সহায়তা সামগ্রী প্রবেশ। কঙ্গোতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় আগুন লাগার পর উল্টে গিয়ে অন্তত ১৪৮ জন নিহত। নিখোঁজ রয়েছে আরো ১০০ জন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় রাজি না হলে যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে সরে আসবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গেল ২৪ ঘন্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে। এদিকে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা কার্যক্রম চালু করা প্রয়োজন বলে সতর্কতা জারি করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। সংস্থাটি জানায়, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। ১ মাসেরও বেশি সময় ধরে গাজায় সব ধরনের সহায়তা সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েলি প্রশাসন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গেল ১৮ মাস ধরে চলা ইসরায়েলি নৃশংসতায় এখন পর্যন্ত প্রায় ৫১,০০০ নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনে গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ হয়েছে। দেশজুড়ে অন্তত ১১টি কেএফসি আউটলেটে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭৮ জনকে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। দেশটির করাচি, লাহোর, ইসলামাবাদে এসব হামলার ঘটনা ঘটেছে। লাহোরে একটি কেএফসি শাখায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক কর্মী নিহত হয়েছে। যদিও পুলিশ বলছে ওই সময় সেখানে কোনো বিক্ষোভ চলছিল না। ধর্মভিত্তিক রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যদিও দলটি বলছে তারা কোনো সহিংস বিক্ষোভের ডাক দেয়নি। কেএফসি ও পিৎজা হাটের মূল কোম্পানি ইয়াম ব্র্যান্ডস এরই মধ্যে মুসলিম দেশগুলোতে বয়কটের মুখে পড়েছে। পাকিস্তানে মার্কিন প্রতীক হিসেবে পরিচিত কেএফসি দীর্ঘদিন ধরেই বিক্ষোভের শিকার হয়ে আসছে। গাজা যুদ্ধ শুরুর পর এমন বিরোধ আরও বেড়েছে। কঙ্গোতে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে গিয়ে অন্তত ১৪৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১০০ জন। গেল মঙ্গলবার দেশটির উত্তর পশ্চিমের কঙ্গো নদীতে উল্টে যাওয়ার সময় নৌকাটিতে নারী, শিশু সহ প্রায় ৫০০ আরোহী ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রেড ক্রস ও দেশটির ফায়ার সার্ভিস কাজ করছে। গেল বছর কঙ্গোর লেক কিভুতে ২৭৮ যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ৭৮ জন নিহত হয়েছিল। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় রাজি না হলে যুক্তরাষ্ট্র এই আলোচনা থেকে সরে আসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প জানান, ১ থেকে ২টি পক্ষ রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির পথকে কঠিন করছে। দ্রুত যুদ্ধবিরতি চুক্তি না হলে যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে মধ্যস্থতা করবে না বলেও জানান তিনি। এর আগে বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর একই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে সহায়তা করতে চায়, তবে এ প্রচেষ্টায় কোনো অগ্রগতি না হলে তারা সরে আসবে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। To try to figure out very soon, and I'm talking about a matter of days, not a matter of weeks, whether or not this is the war that can be ended. ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মুহুর্মুহু হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে বড় হামলা বলছে বিশ্লেষকরা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। গেল শুক্রবার সকালে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলাকে দেশটিতে চালানো মার্কিন হামলার সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করছে বিশ্লেষকরা।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আজবাহি জানান, ভয়াবহ এই হামলায় অধিক সংখ্যক মানুষ হতাহত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডয়চে ভেলে বলছে, নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন। হতাহতের বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুতিদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হচ্ছে। হুতি গত এক দশক ধরে ইয়েমেনের এই অঞ্চলটি দখলে রেখেছে। 2023 সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরে এই অঞ্চলে চলাচলকারী জাহাজের উপর বেশ কয়েকবার ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে। গাজায় 2 মাসের যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল হুতি। তবে গাজায় ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের ওপর আক্রমণ চালানোর হুমকি দেয়। এসব হামলার জবাবে মার্কিন বাহিনী ইয়েমেনে আক্রমণ শুরু করেছে। রাকিব হাসান, RTV। ব্যাপক হারে অভিবাসন বিরোধী অভিযানে নেমেছে মার্কিন সরকার। এরই অংশ হিসেবে দেশটির বিভিন্ন জায়গায় বসবাসকারী শত শত বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের সঙ্গে কেন এমনটা করা হয়েছে তা অধিকাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই জানা নেই। তবে যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অবস্থান নিয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশনা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত শিক্ষার্থীদের তথ্য ভাণ্ডার স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম বা SCVIS এর তথ্য মতে দেশটির 130টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 1000-এর বেশি বিদেশি শিক্ষার্থী ও সম্প্রতি স্নাতক সম্পন্নকারীদের ভিসা বা যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা বাতিল করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের 40টি অঙ্গরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও দেশটিতে থাকার বৈধতা বাতিলের খবর নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যম। একাধিক বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সরকার তাদের এ পদক্ষেপের ক্ষেত্রে কোনো কারণ জানায়নি। শুধু অল্প কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কেন তাদের শিক্ষার্থীদের ভিসা বা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার SCVIS এর অ্যাকাউন্ট বাতিল হয়েছে সে সম্পর্কে তারা অবগত। এছাড়া যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কিনা নাকি তারা পড়ালেখা চালিয়ে যেতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে হঠাৎই কেন এত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হলো তার নির্দিষ্ট কোনো কারণ জানায়নি মার্কিন কর্মকর্তারা। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বারবার বলেছেন, বিক্ষোভে অংশ নেওয়া সহ কিছু আচরণ সহ্য করা হবে না। তারা এখানে ক্লাস করতে এসেছেন, আন্দোলন করতে এখানে আসেননি। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত করে। It's their continent. This is happening on the continent of Europe, and so obviously European powers will care deeply about what happens, so they have a stake in this, and we recognize কম যাচ্ছে না শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের ভিসা বাতিল বন্ধ এবং বাতিল হওয়া ভিসা পুনর্বহাল চেয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে নতুন একটি মামলা হয়েছে। দেশটির আটলান্টা নর্দার্ন জর্জিয়া আদালতে এ মামলা দায়ের করা হয়। এতে ভারত, চীন, কলম্বিয়া, মেক্সিকো এবং জাপানের 133 বিদেশি শিক্ষার্থীর ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে শিক্ষার্থীরা যাতে বিপদে না পড়েন সেজন্য ওই মামলায় তাদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। মামলায় ট্রাম্প প্রশাসনের 3 কর্মকর্তাকেও আসামি করা হয়। তারা হলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং অভিবাসন ও শুল্ক বাস্তবায়ন সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স। মামলায় অভিযোগ করা হয়েছে ICE বেআইনিভাবে শিক্ষার্থীদের আইনি বৈধতা বাতিল করেছে, যা তাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা এবং সেখানে কর্মসংস্থানের সক্ষমতা কেড়ে নিয়েছে, তাদের আটক, গ্রেপ্তার ও বিতরণের ঝুঁকিতে ফেলেছে। ইমরুল হাসান, RTV। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য অস্থিরতার মধ্যে আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে বাণিজ্য চুক্তির বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। বৈঠকের শেষে তিনি চীন ও ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি চীনের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে না বলেও জানান তিনি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে।
গেল মঙ্গলবার চীনের ওপর পাহাড়সম 245% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এবার সপ্তাহ না পেরোতেই শুক্রবার হোয়াইট হাউসে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। বেজিং এর প্রতিনিধিরা বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। আমি নিশ্চিত আমরা চীনের সঙ্গে একটা ভালো চুক্তি করব। তবে বাণিজ্য চুক্তির বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সরাসরি কথা হয়েছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। পাশাপাশি চীনের ওপর নতুন করে ওয়াশিংটন আর শুল্ক আরোপ করবে না বলেও জানান ট্রাম্প। তার এমন ঘোষণায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা। এদিন হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। মেলোনির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহী। এর জন্য নিজেদের শতভাগ প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ট্রাম্প। Very, very good. You saw Japan was here yesterday. We had Italy today. We had a great conversation with the Prime Minister. ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে পণ্য আমদানিতে 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করার পর মেলোনি প্রথম ইউরোপীয় নেতা যিনি ওয়াশিংটন সফর করেন। বিশেষ করে সব বিদেশি পণ্যে ট্রাম্পের 10% সর্বনিম্ন শুল্ক ঘোষণার প্রেক্ষাপটে মেলোনির সহযোগীরা তার এই সফরকে বাণিজ্যিক শান্তি মিশন বলে অভিহিত করেছেন। বৈঠকে মেলোনি ট্রাম্পকে রোম সফরের আমন্ত্রণ জানান। এর আগে গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন আকারের শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন। এরপর সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত 90 দিনের জন্য স্থগিত করে। তবে এই সিদ্ধান্ত থেকে রেহাই পায়নি চীন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের ওপর আরোপিত আমদানি শুল্কের পরিমাণ 245%। পাল্টা ব্যবস্থা নেয় চীনও। দুদেশের মধ্যকার বাণিজ্য যুদ্ধ এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 125% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন সরকার। অর্ণব প্রসাদ, RTV। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তার এ চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। চিঠিতে সৌদি বাদশাহ কি লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। এ সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর একটি চিঠি পেশ করেন। চিঠিতে সৌদি বাদশাহ কি লিখেছেন তা প্রকাশ করা হয়নি। এই চিঠিতে ফিলিস্তিনি ইস্যু, মধ্যপ্রাচ্যের সংকট দূরীকরণ ও দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নতি করার বিষয় থাকতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এর পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে। পশ্চিমাদের উপর নির্ভরতা কমিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক আরো জোরালো করার কথা হয় এই আলোচনায়। পশ্চিমাদের উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে। আমরা মধ্যপ্রাচ্যকেও আরো শক্তিশালী করে গড়ে তুলব। 2006 সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চ পদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন। Saudi Arabia's meeting stems from its desire রাকিব হাসান, RTV, to express its concerns over growing tensions. ভারতের রাজধানী নয়াদিল্লির মুস্তাফাবাদে একটি ভবন ধসে অন্তত 4 জন নিহত হয়েছে। গেল শুক্রবার দেশটির স্থানীয় সময় আনুমানিক রাত 3টায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
দিল্লি পুলিশ জানায় তারা ধসে পড়া ভবন থেকে 14 জনকে জীবিত উদ্ধার করেছে। তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ধসে পড়া ভবনে আরও 8 থেকে 10 জন আটকা থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে তারা। দিল্লির কিছু অংশে প্রবল বৃষ্টিপাত এবং বজ্রপাতের মধ্যে এই ভবন ধসের ঘটনাটি ঘটল। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।